বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না, এটা ওনাদের আরেকজন জোট সঙ্গীর বুদ্ধিজীবী নেতা সেও বলেছে। এটা আমি সবার আগে বলছিলাম, মানে অনেক আগের থেকে, মানে ইলেকশনের পরপরই পরের দিনই বলছিলাম যে বিএনপি কোনোদিন আওয়ামী লীগ হইতে, কারণ বিএনপি রাজনীতির আলাদা, এটা একটা একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি, যাই হোক। কিন্তু তারা বলছে বিএনপি হবে হলে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর জামাত হলে একটা সফল আওয়ামী লীগ। হ্যাঁ, তো এটা তারা ঠিকই বলছে, বিএনপি ব্যর্থ কিন্তু জামাত হলো সফল আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের পথে কারা হাঁটে আপনি সিমটম দেখবেন, এই যে ভাই জবাব দিল আওয়ামী লীগ ফেরত আসে, আওয়ামী লীগ তো আছে অলরেডি, আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগের কি একটা খাসিলত, নফসানিয়াত আমি বলছিলাম, তাই না? যারা ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, যারা আপনার সিপি গ্যাং টু বাসের কেল্লা একই কালচার চর্চা করে, তারা আওয়ামী লীগ। হ্যাঁ, এবং যারা মনে করে তাদের সমালোচনা করলে তাকে তার চরিত্র হনন করতে হবে, তারা আওয়ামী লীগ। যারা মনে করে নিজেদের লোক সবচেয়ে সেরা মেধাবী, তারা আওয়ামী লীগ। এগুলো সব আওয়ামী খাসিলত, এগুলো চর্চা করতেছে। হ্যাঁ, ওই ভাই যে প্রশ্ন করলেন, ডেফিনেটলি এখানে আওয়ামী লীগকে যেভাবে নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, আমরা বলছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার মধ্য দিয়ে এখানে সমাজকে হিলিং করা, একটা ট্রমাটাইজ সোসাইটি দিয়ে জাতি গঠন হয় না। এবং আওয়ামী লীগ যারা করে, যারা ফৌজদারি অপরাধের সাথে অপরাধী না, তাদেরও মানবাধিকার নিশ্চিত করতে হবে, মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে জাতি গঠন করতে হলে। তো ফলে এখানে যদি এমনি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে জনগণ রায় দিয়ে দিছে 5 তারিখে, এই রাজনীতিটা মানুষ অপছন্দ করে, এটা যেই দলই করুক, যেই নামেই করুক, এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না। তো ফলে এখনও যারা ন্যারেটিভ পলিটিক্স করে, এবং এখনও যারা আমি যেগুলি যেই যে লক্ষণগুলো বললাম, এগুলো তারা নিজেরা সব চর্চা করে, কিন্তু বিএনপিকে বলতেছে একটা আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এই যে বিএনপিকে আওয়ামী লীগ তারা বলল, বিএনপি এবার করলো কি, বিএনপি সংসদে আইসা আওয়ামী লীগের এই যে যেটা অধ্যাদেশ ছিল সন্ত্রাস বিরোধী আইনের কার্যক্রম স্থগিত, এটাকে আইনে বানাই ফেললো। তাহলে বিএনপি কেমন আওয়ামী লীগ হয়ে গেছে? তো ফলে এখানে আওয়ামী লীগকে নির্বাচনের আগে তাদের বাড়িতে খাবার পাঠানো, চালের বস্তা পাঠানো, হ্যাঁ, এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত মিলে যে ঐক্য, এবং আগামী দিন অবশ্যই জামাতের একটা ঐতিহ্য হলো আওয়ামী লীগকে এম্পাওয়ার করা, আওয়ামী লীগকে ক্ষমতায়িত করা, 86, 96, 2008। ফলে আগামী দিনে আওয়ামী লীগ এবং জামাত, আগামী দিন কেন, এখন বিএনপির অনেক সমালোচনা আপনি করেন, অসুবিধা নেই। এই যে জিনিসপত্রের দাম, এই যে আপনার হ্যাঁ নানা জায়গায় অনিয়ম, এই যে তেলের সমস্যা, রেগুলেশন আপনি বলছেন যে মজুদ আছে, কিন্তু আপনি সরবরাহ তো ঠিক করতে পারলেন না। লাইন যদি এখন একটু একটু কমা শুরু হয়েছে দাম বাড়ার পরে, তো ফলে এই জিনিসগুলো তো মানুষ তো ভুক্তভোগী, মানুষ তো সাফার করতেছে, আপনি জনগণের কাছে কমিট করছেন। এই জিনিসগুলো নিয়ে কোনো সমালোচনা নেই। নন ইস্যুকে ইস্যু বানানো, এটা হলো সেন্সরশিপের আরেকটা পদ্ধতি। এটার মধ্য দিয়ে হ্যাঁ জনগণকে ভুলাই রাখা হয়, জনগণকে রিয়েল ক্রাইসিস থেকে মুখ ফিরে রাখা হয়। তো ফলে এখানে তাসনবাদ বলছেন যে দুই দল মিলেই আসলে এই খেলা খেলছে, এইটা দুই দল মিলে খেলছে, আমার মনে হয় না এরকম না। কারণ হলে এখানে যেই লেভেলে না হলে এটা তো মাঠে মারামারির পর্যায়ে যেত না, এটা তো একটা শুধু বাকযুদ্ধ বা একটা আর্ট অফ আর্গুমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা যেইভাবে চরিত্র হনন করছে, বিএনপির ব্যাপারে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে, সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো বিশিষ্ট ব্যক্তি, যত পাওয়ারফুল ব্যক্তি আমরা মনে কেউ তো বাদ রাখতেছে না। ফলে ফ্রেন্ডলি ফায়ারে তো এরকম হয় না। হ্যাঁ, ফ্রেন্ডলি ফায়ারে তো কতগুলো থাকে আপনার, এটা এর আগেও তো আমরা দেখছি গৃহপালিত বিরোধী দল। ফলে সেখানে জামাত যেইভাবে যেই লেভেলে এটাতে নিয়ে গেছে, সেখানে বিএনপিকে জামাত গোনাই ধরতেছে না। সোশ্যাল মিডিয়াতে তারা মনে করতেছে তারাই জগতের সব কিছু। তো সেখানে তো আপনার জামাতের এই যে উশৃঙ্খলতা, এটাই তো টক্সিক করে তুলতেছে। এটার মধ্যে ফ্রেন্ডলি কোনো কিছু আমি অন্তত দেখি না। যাই হোক, তো ফলে এখানে আওয়ামী লীগকে ডিল করার এই একটা প্রপার পদ্ধতি লাগবে, না হলে জামাতের যে ঐতিহ্য, তারা ক্ষমতার স্বার্থে সকালে শরিয়া বিকালে গণতন্ত্র, হ্যাঁ, যারা আপনার ধর্মকে এভাবে ব্যবহার করতে পারে, ইসলাম বিরোধী কার্যক্রম করতে পারে, মুসলিম সেন্টিমেন্ট উস্কাইয়া দিয়া, তারা আওয়ামী লীগকে তো যে কোনো সময় তারা আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করে ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারে, আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারে। আর একটা হলো রাজনীতির দিক থেকে তারা একই কাঠামোগত রাজনীতি করে, দুইটাই একই মতাদর্শপন্থী রাজনীতি করে, দুইটাই ন্যারেটিভ পলিটিক্স করে, ফলে তাদের সবচেয়ে মিল আছে। এটা একটা। আরেকটা হলো দেখেন, এই চুক্তিগুলো নিয়ে যে ভাই প্রশ্ন করলেন, ওনাকে ধন্যবাদ। এই চুক্তিগুলো যখন করা হয় তখনই আমরা প্রতিবাদ করেছি যে একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের যেই ধরনের চুক্তি, যখন বন্দর নিয়ে চুক্তি করা হয় তখন তারেক রহমানও বলছিল যে আপনারা এগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন, এই চুক্তিগুলো করেন না, যেগুলো দীর্ঘমেয়াদী জাতিকে আপনার প্রভাবিত করবে সেটা জনগণের নির্বাচিত সরকারকে করতে দেন। একটা অনির্বাচিত সরকারকে দিয়ে অনেক সময় তথাকথিত গ্লোবাল পাওয়ারগুলো এবং তাদের এই সরকারে যারা ছিল, তারা যেহেতু অনেক বড় অংশে এনজিও এবং আপনার এই ধরনের হ্যাঁ আপনার গ্লোবাল পাওয়ারগুলোর সাথে কানেক্টেড পার্সোনালিটি ছিল, ফলে তাদের সাথে বার্গেনিং করা যতটা সহজ হয়, একটা জনগণের নির্বাচিত সরকারের সাথে ততটা সহজ হয় না। ফলে আপনারা যেটা করলেন, এইটা আজকে যে বাংলাদেশকে যে নানাভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেইটা, এবং এই যে কতগুলো আপনার সংস্কার কমিশন আপনি করলেন, সেই কমিশনের মধ্যে আপনার কৃষি সংস্কার যেটা সবচেয়ে বড় দরকার, শ্রম আপনার যে নারী সংস্কার কমিশন,
সেগুলো নিয়ে কোনো কথা নেই। যেই কমিশনগুলো করার মধ্য দিয়া আপনার একটা নির্বাচিত সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করা যাবে সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ। হ্যাঁ, ফলে এখানে যে একটা ডিপার কনস্পিরেসি আছে, ডিপার বাংলাদেশের মানুষকে দুর্বল করা, বাংলাদেশের মানুষ যাতে এম্পাওয়ার হইতে না পারে তার যে একটা আয়োজন আছে, এটা শুধু চুক্তি না, চুক্তি, রাজনৈতিক প্রক্রিয়া এবং তথাকথিত সংস্কার। এই তথাকথিত বললাম কারণ এই সংস্কার হাইপ 111-এর সময় একবার তোলা হয়েছিল। ডেফিনেটলি বাংলাদেশ পুনর্গঠন লাগবে 5 তারিখের পরে, শুধু সংস্কারে হবে না। কিন্তু সেটা আপনি কিভাবে করবেন, সেটা কি বিশেষজ্ঞ নির্ভর হবে না জনগণ নির্ভর হবে? সেটা জনগণ নির্ভর হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া হইতে হবে।